সকল সমালোচনার ঊর্ধ্বেও মানে বাংলাদেশ ব্যাংক এখন ভালো পারফর্ম করতেছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং তারা বিনিয়োগ বান্ধব, মানে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মহোদয় উনি বিনিয়োগ বান্ধব মানুষ এবং উনি যথেষ্ট পরিমাণে কীভাবে ব্যবসাটাকে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টা উনি করছেন সার্বিকভাবেই। কিন্তু ব্যাংকগুলোর অবস্থা তো খারাপ। এখন উনি যতই চেষ্টা করুক, ব্যাংকের যদি সক্ষমতা না থাকে ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলার, কারণ আমার সাথে তো ব্যাংক এবং আমি যিনি পার্টি আছেন তার সম্পর্ক, তার ব্যবসায়িক ভিত্তিতে আমি আসলে এটা বাড়াবো। তো আমার ব্যাংকেরই আসলে এখন সক্ষমতা কম। আপনার বাংলাদেশ ব্যাংক অনেক সুবিধা দেয়, কিন্তু বেশিরভাগ ব্যাংকই সেই সুবিধাগুলো নিতে পারছে না, কারণ ব্যাংকগুলার রেটিং এত লো যে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে ওই ব্যাংকের থ্রুতে তার পার্টি ওই সুবিধা পাবে না। এখন বাংলাদেশে দেখা গেল 10টা ব্যাংক মতো সুবিধা পায়, বাট পার্টিরা তো সব ব্যাংকে ছড়িয়ে আছে। তো এইটা একটা খুব বড় একটা চ্যালেঞ্জ। আমি সাম্প্রতিক সময় কিন্তু ব্যাংক পরিবর্তন, আমি 28 বছর ব্যাংক পরিবর্তন করি নাই, আমি 28 বছর পরে নতুন একটা ব্যাংকে গেলাম এই সাম্প্রতিক সময়। কারণ কি, আমি যে ব্যাংকে ছিলাম ওই ব্যাংক বাংলাদেশ ব্যাংকে কোনো সুবিধাই পাচ্ছে না, তো আমি তো স্টাক হয়ে যাচ্ছি। ইভেন ওই যে 5% যে আমার প্যাকিং ক্রেডিট, এই 5% ইন্টারেস্টটা সেটা আমার ব্যাংক দিতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংক তাকে ওই ফান্ড দিবে না। তো আমি বাধ্য হয়ে এখন অন্য ব্যাংকে আমার যেতে হচ্ছে। তো এইভাবে কী হবে, ওই যে ভালো 10টা ব্যাংকে টিকে থাকবে, বাকিরা হয়তো বা যাই হোক, সেটা নিয়ে আমার ইয়ে না। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আমি আশাবাদী যে ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেকশনটা আছে বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ওয়েতে চেষ্টা করতেছেন, সেইভাবে যদি এনবিআর এবং সরকারের অন্যান্য দপ্তরগুলো যদি অ্যালাইন থাকে, তাহলে বিনিয়োগ পরিস্থিতি ভালো হবে এবং আমাদের গার্মেন্টসের দেশীয় বিনিয়োগ না বিদেশি বিনিয়োগ, আমি বলি দেশি বিনিয়োগ যদি ভালো না হয়, বিদেশি বিনিয়োগ কখনো আসবে না। কারণ আপনি যদি দেখেন যে একটা দেশে গৃহযুদ্ধ চলতেছে, আপনি ওই দেশে কখনো বিনিয়োগ করবেন না। আগে ওই দেশে ইন্ডাস্ট্রিয়েশন হয়েছে কিনা, ওই দেশে লোকাল ইনভেস্টমেন্ট থাকলেই বিদেশিরা ওই দেশে যাবে। তো দেশি বিনিয়োগ আমি মনে করি এখানে আমার আসলে ব্যাংকের তারল্য সংকটের সাথে আমার বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়েও প্রশ্ন। বিদ্যুৎ সমস্যা এই মুহূর্তে যেটা আছে সেটা ইনহেরিটেন্ট, যেটা আমরা করেছি আগে বিগত কয়েক বছর ধরে ওই পরিমাণে আছে। বিদ্যুৎ সমস্যা নতুন করে খুব বেশি বাড়ে নাই, এটা সত্যি কথা। এবং আমি মনে করি যে রূপপোর্ট যদি চালু হয় এবং আমাদের ডলার সবকিছু মিলে, এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই এই সুযোগে, কারণ আপনাদের টকশোটা খুব পপুলার, সবাই দেখে মানুষজন, যে আমাদের এখন গ্রিন এনার্জি ইম্পোর্টের দিকে নজর দিতে হবে। নেপাল হোক, ভুটান হোক, যেখান থেকে আমাদের হাইড্রো এনার্জি আমরা ইম্পোর্ট করতে পারবো, সেই দিকেও আমাদের কিছুটা এখন নজর দেওয়া দরকার। না, এটা নিয়ে একটা প্রস্তাবও দিয়েছে যে একটা আলাদা মিনিস্ট্রি করা দরকার এই এনার্জির জন্য আর কি, এটা একটা ভালো দিক আর কি। এবং আরেকটা দেখলাম আজকে বণিক বার্তায় দেখলাম যে গ্যাস কূপ আবার নতুন করে খনন করা নিয়ে এটা নিয়ে আবার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা দরকার করা আসলে দরকার। তবে আরেকটা দেশ আসলে স্বনির্ভর হবে। এন্ড অফ দ্য ডে এতগুলো যদি আমি পরিকল্পনার কথা ভাবি, দেশের যদি স্টেবিলিটি না থাকে, দেশের যদি আইন শৃঙ্খলা যদি মানে ইমপ্রুভ না করে, প্লাস পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে, কারণ আমাদের বিনিয়োগের ক্ষেত্রে 1 নম্বর শর্ত হচ্ছে এই জিনিসগুলো, তারপরে অন্যগুলো আসবে। ঠিক আছে, এই যেটা চলছে এখন, আমি তো এখন 10টার পরে বাসা যাওয়া আমার কাছে ভয় লাগে, ঠিক আছে। সুতরাং এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত বিনিয়োগের সঙ্গে যথেষ্ট রকম এটা জড়িত আছে। আবার আমি যদি অন্যভাবে বলি যে আপনি যদি দেখবেন যে বিনিয়োগ যদি না হয়, তাহলে মানুষের কর্মসংস্থান না হলে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে। এই যে আপনি ঢাকা শহরে যে এত যে আমরা যে অটো দেখি, এর বড় একটা অংশ কিন্তু গার্মেন্টসের শ্রমিক। অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শ্রমিক অটো চালাচ্ছে। হ্যাঁ, কেন? তার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এক লাভ বেশি, তার থেকে বড় তো স্বাধীনতা, তার থেকেও বড় হলো তার গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, তার এখন কর্মসংস্থান নাই। তা পরিবার চালাতে হবে, মোট কথা পরিবার চালাতে হবে, তার কোনো বিকল্প নেই। আপনার 400-এর উপরে গার্মেন্টস বন্ধ হয়েছে, এই লোকগুলো তো মানে বেকার থাকতে পারবে না, তো সে কি করবে?